বাবার সাথে আর কি মানে বেশি আক্রান্ত করে? আক্রান্ত করে এই জায়গাটাতে, যখন আমি বাবাকে দেখলাম, বাবার কথা বলতে পারে না। বাবার সাথে আমি 12 দিন হাসপাতালে ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে কোনোভাবেই আর কথা বলা হবে না আমার সাথে শেষ পর্যন্ত। এটা খুব আক্রান্ত করে আর কি, যে আই উইশ একটু কথা বলা যেত। কত কথা বাকি ছিল। বেসিক্যালি আমি চুরি করেই ভাই, মানে আমি যে আমার আমার দুর্বলতাটা আমি বলতেছি এখন, যে আমি আমার বাবার পার্সোনালিটিকে নিয়ে গান লিখতে না পারার কারণেই তার একটা অনুষঙ্গকে ধরে আমার পারিবারিকভাবে একটা গান বানিয়েছি, যে গানটার নাম বাবার সাইকেল। আমি জুতা নিয়ে গেছিলাম, ওই জুতাটা উনি 2.5 থেকে 3 বছর পরছিল। ওনার কিন্তু অন্যান্য ছেলেদেরও দেওয়া জুতা ছিল। আমি জানি না ওনার সাথে আমার, মানে উনি আমাকে আলাদাভাবে ফিল করতে হতো। আম্মাকে খারাপ বানানোর পরে ওই মেয়েটার সাথে বা ওই মহিলার সাথে বা ওই মানুষটার সাথে তো আমার সারা জীবন চলতে হবে। তো আমি এই যে দুজনকার এই যে একটা বাজে মেমোরিজ, এটা নিয়ে সারা জীবন কাটাতে চাই না আর কি। আমি 34+, মানে সরি 33-34 চলতেছে। আমার একটা ভয়ের জায়গা থেকেই এখন পর্যন্ত বিয়েটা না করা। এই নাগরিক জীবনে কান্না করা জরুরি মাঝে মাঝে ভাই। হ্যাঁ। মানে চোখ দুইটা সচল আছে কিনা এটা জানার জন্য দরকার। এখন ওই দোকানটা আছে, ওই সেম ধরেন যে যিনি ওই জিনিসগুলো তৈরি করে উনিও আছে। তো আমাকে যে মানুষটা নিয়ে যায় ওই মানুষটা নাই। এই আর কি। তো এখন বাবা নাই, ওই গানটা গাইতে গেলে সমস্যা হয় না? আমার প্রত্যেকবারই গাইতে সমস্যা হতো। আমি শুটিংও কাঁদছি। বাবাকে কি কখনো বাবাকে নিয়ে গান শোনানো হয়েছে? বাবার সাইকেলটা শোনানো আছে, এবং অনেক সময় বলছিল যে আমি মারা গেলে এই গানটা গাইতে গাইতে কান্না করিস। বাবার সাইকেল, বাবার সাইকেল, বাবার সাইকেল। আসসালামু আলাইকুম, গাল গল্পে লুৎফর হাসানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার এই যে আয়োজন, এটা মূলত অন্য সব কিছুর চেয়ে আলাদা। আলাদা এই কারণেই যে আমি বাবা মাকে নিয়ে কথা বলি, এবং আমার সঙ্গে যিনি থাকেন বা যার সঙ্গে আমি থাকি তার সঙ্গে আমার অন্য বিষয় নিয়ে কথা হয় না। জীবন অনেক বড়, সেই বড় জীবনের ছোট জায়গায় আমরা রেখে দিই আমাদের বাবা মাকে, অথচ আমাদের জীবনের সবচেয়ে বড় জায়গায় রাখতে হয় তাদের। আমি ছোট জায়গায় লুকিয়ে থাকা বাবা মায়ের এই ছোট জায়গাকে বড় করে নিয়ে আসার জন্যই মূলত এই আয়োজনটা করেছি। আমার এই সৎ এবং মহান উদ্দেশ্যের সঙ্গে থাকবেন। আজকে আমাদের সঙ্গে আছেন এই সময়ের একজন দুর্ধর্ষ মাপের গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী এবং আগাগোড়া একজন সৃজনশীল মানুষ, নাহিদ হাসান। নাহিদ হাসান আমাদের এখন কি এই আমরা কি ওই যে সবাই যেভাবে কথা বলে ওইভাবে কথা বলবো, না নাকি না না, normal ডেফিনেটলি কথা না বলবো? না। মানে আমি যেভাবে একদম, কথা বলি হ্যাঁ, তোর হ্যাঁ, সাথে হ্যাঁ, ওইভাবেই, নাকি হ্যাঁ, আমাকে তো হ্যাঁ, তোর হ্যাঁ, আপনি please, করে বলার কিছু নেই আছে? প্লিজ প্লিজ, না না না, ভালো লাগবে না তাহলে? না না না। তোমার কথা বেরোতে পারবে না। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আমরা আমাদের মূল যে কথাবার্তা যেটা জি। সেটা অন্য সময় আমরা দেখে থাকি যে আপনার শুরু কিভাবে হয়েছে, ব্যস্ততা কি, এইসব নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। মায়ের সাথে কবে শেষ কথা হয়েছে? এই যে আসার সময়, এই যে দরজা বন্ধ করে দিল মা, মানে একজন মায়ের প্রোগ্রামে এসে। এখন কি মায়ের সাথে থাকা হচ্ছে? আব্বা মারা যাওয়ার পরে তো মাকে আমরা ঢাকা নিয়ে আসি, আমি আর মেজো ভাইয়া, মা, আমাদের ছোট্ট ভাস্তি আর ভাবি একসাথে থাকি। তো মায়ের সাথে এই যে ঢাকায় থাকা, জি। এটা তো খুব বেশি দিন হয় নাই। না, এটা বছর 2.5-3 তার আগে কতদিন মাকে ছাড়া থাকা হয়েছে? আমি ক্লাস 3 থেকে বাইরে। মানে ক্লাস 3 থেকে আমার আপুর বাসায়, বড় আপুর বাসায় পড়াশোনা। তারপর থেকে আর বাড়িতে ঢুকতে পারিনি, মেহমান হিসেবে যাইতাম আর কি। আচ্ছা, মা যে থাকে বাসায়, আমরা তো দেখি যে নিশ্চয়ই আরেক ভাই আছে বাসায়। বড়, হ্যাঁ। ভাইয়ের সাথে তো ভাইয়ের বউ আছে জি, জি। নিশ্চয়ই। তো মানে পারিবারিক কোনো কারণে কি মায়ের কি মনে হয় যে আমি কি সন্তানদের যে বাসা, এটা তো ভিটা না, গ্রামের ভিটা না। যে কথাটা তুই বললি আর কি, সেই কথার সূত্র ধরে কিন্তু আমি বলছি, তুই জি, বলছিস আমি মেহমান হিসেবে যেতাম। হ্যাঁ। তো মায়ের কি কখনো এই ঢাকা শহরে এই যে অপরিচিত পৃথিবী, এখানে কি তার মেহমান মনে হয়?
এটা মনে হয় উনি প্রত্যেক দিনই কয়েকবার করে ভাবেন যে এটা আমাদের বাড়ি না, আমার স্বামীর ভিটা তো আসলে ঠাকুরগাঁয়ে, মানে আমার দাদা বাড়ি বা বাবা বাড়ি যেটা বলি। So এটা বলে তো আজকে থেকে গতকালকে আগামী মাস থেকে ভাড়া দিতে পারবি না, তোদের এটা না। সো ওই বিছানাটাতে যে ঘুমায় ওনার কাছে মনে হয় যে ওইটাও আসলে থাকে না, একটা একটা ফেক ব্যাপার ওনার মধ্যে কাজ করে। এটা আসলে নিজের বাড়ি না, নিজের বাড়ি মনে করে যে ব্যাপারগুলো করা যায় এটাতে এখানে করা যায় না। এটা রেগুলারই মনে করে, প্রত্যেক দিন প্রত্যেক সময় মনে করে, এবং কিছুদিন পর পরই বলে এটা। কিছুদিন পর পর আমরা এক সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদ হাসানের ছবি দেখি যে মানে আমরা সাধারণত যে ধরনের ছবি দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে, স্বামী স্ত্রী বা অন্যান্য কাপল যে নিবিড়ভাবে থাকে, নাহিদ হাসানকে দেখি একটু আলাদা, যে তার মাকে জড়ায় ধরে মায়ের গালের সাথে গাল ঠেকিয়ে বসে আছে, কোনো একদম ন্যাচারাল ছবি। এবং ছবির দিকে তাকাইলে আমরা গল্প গল্প শুনতে পারি আর কি। মানে এই যে মায়ের সঙ্গে থাকা, আমরা তো অনেকেই শহরে বাবা মায়ের সাথে অনেকেই থাকে, জি জি। সারাদিন কাজকর্ম করে বাসায় ফিরে যায়, কিন্তু বাসায় ফিরে আসলে সবাই কি মাকে নিয়ে তো এরকম গালে গাল ঠেকিয়ে থাকতে পারে না। তো নাহিদ হাসান যে তার মায়ের সাথে গালে গাল ঠেকিয়ে থাকে এই বয়সে এসে বড় হয়ে, এটা আসলে কোন জায়গা থেকে, কেন, কি কারণে মনে হয় এটা? এটার প্রথম কারণটা হচ্ছে আমি মাকে যেভাবে আমার পাওয়ার কথা সেভাবে তো পাইনি। যেমন ক্লাস 3 থেকে যেহেতু বাইরে, হুম। তো আম্মাকে যেভাবে আমার আষ্টে পৃষ্ঠে ওনার আশেপাশে থাকা উচিত ছিল মাছিদের মতো, ওভাবে তো পারিনি। আব্বা চলে যাওয়ার পরে আমার খুব পার্সোনালি ফিল হয়েছে যে এই যে কাটাইতে পারি নাই অনেকগুলো সময়, অনেকগুলো বছর একসাথে, এখন আসলে থাকতে চাই। আহ। অফিসে আমি যতক্ষণ না বাসায় ঢুকি অফিস থেকে বাইরে থেকে, ততক্ষণ পর্যন্ত উনি ঘুমায় না, খায় কিন্তু ঘুমায় না, মানে মা জেগে থাকে? মা জেগে থাকে। এবং আমি যখনই চাবি দিয়ে গেটটা খুলি তখনই সুন্দর করে একটা গালি আসে, এই যে আসলো শয়তানটা। ইস, 12টা বাজে, 1টা বাজে, খাবার আছে খেয়ে নে, ফ্রিজে আছে, এই করে এই করছে, এই ধরনের কথাবার্তা বলি। তারপরে যখনই আমি মানে আমি আমার আমার আমি যদি মানে আমি যখন ওনার ভয়েস শুনি, আমি ব্যাগে মানে আমি ব্যাগ প্রথমে রুমে রাখি না, সরাসরি গিয়ে মায়ের গিয়ে দেখা করি, কী খবর, শরীর ঠিকঠাক। তারপরে রুমে যাই, ফ্রেশ হই, তারপরে খাওয়া দাওয়া, তারপরে আম্মা অটোমেটিকলি যদি 12টার আগে হয় উনি আমার রুমে চলে আসে, ধীরে ধীরে আস্তে আস্তে করে চলে আসে। আমি আমার ল্যাপটপ ওপেন করে আমি বলি একটা পারিবারিক কোনো একটা নাটক ছেড়ে মাকে? মাকে মায়ের বয়স কত যেন? 70+। 70+ মাকে ল্যাপটপ খুলে তারপর পারিবারিক নাটক দেখানো রাতে গিয়ে? হ্যাঁ হ্যাঁ, মানে আহা। উনার তো সারাদিন আর কোনো কাজ থাকে না ভাই, ওই একটা বিছানা ছাড়া তো ওনার কেউ নাই। আহ। ধরেন যে আমার যে ছোট ভাস্তি, ওর নাম নাওয়াল আসে, খেলে, তারপরে তো বেশিক্ষণ থাকে না, চলে যায়। ভাবি কথা বলে বা ভাইয়া ব্যস্ত থাকে, ক্লান্ত থাকে। গ্রামে কি হইতো, মায়েরা কিভাবে কি করতো সারাদিন, কিভাবে মানে পুরা গ্রামের মায়েরা তো একসাথে বসতো। হুম। না, আমাদের বাড়িতে আমি সারা জীবন দেখছি যে আমার মাকে ঘিরে সব সময় 7-8 জন চাচি, পাশের বাড়ির ভাবি, ওনারা এসে বসে থাকতো, কথা বলতো, গল্প করতো। সেই মা বাবা মারা যাওয়ার পরে হুট করে একা, আহ। তার জীবনসঙ্গী তো নাই, আমাদেরকেও তো ওইভাবে পায় না। আমাদের তো একটা মানসিক দৈরথ্য আছে ছেলেদের সাথে মায়ের। ধরেন উনি একটা কথা বলতে চায়, সেটা অন্যায় হচ্ছে, অনেক সময় থামাইতে পারি না, মানে থাকে না, বলে ফেলে, কিন্তু পরে তো বুঝাই বলি, কিন্তু এটা তো একটা মানসিক দৈরথ্য একটা মার সাথে। সো ওই জায়গা থেকে আফসোসের জায়গা থেকেই বলেন, বা আম্মাকে অনেক সময় না পাওয়ার যে অপ্রাপ্তিটা, ওইটা একটু গোছানোর চেষ্টা করি আর কি। আমি একটু জটিল একটা প্রশ্ন করি নাহিদ হাসান, কারণ এগুলো আমাদের সমাজের চিত্র, যে কারণে এগুলো বলতে হয় বা আমি মূলত মানুষকে শোনাতে চাই। সেটা হচ্ছে যেরকম নাহিদ হাসান তার মায়ের গালে গাল ঠেকিয়ে থাকে, এটা দেখে যেরকম সঙ্গে সঙ্গে আমি আম্মাকে ফোন করি, দেখা গেলো 10 মিনিট আগে আম্মার সাথে কথা বলেছি, ওই ছবি দেখার পর আমি এটা জানিস তো যে বাপ মা পাগল মানুষ, আমি সঙ্গে সঙ্গে আম্মাকে ফোন করি। আর আমাদের মধ্যে একটা ব্যাপার আছে যে আমরা ফোনে মাকে পাই না, এরা এই কাজে বিজি থাকে, ওই কাজে বিজি থাকে। আমাদের অধিকাংশ সন্তানদের একটা দুঃখ, মাকে ফোন দিলে তার ফোন থাকে খাটের কোনায়, ওই পানের ডিব্বার মধ্যে, ওই শোকেসের উপরে, ওই হেসেলের পাশে, তাদেরকে সহজে পাওয়া যায় না। তো ধর তোর মায়ের সাথে কোনো একটা ছবি দেখলাম, কোনো একটা স্মৃতি মনে পড়লো, আমি সঙ্গে সঙ্গে আম্মাকে ফোন করি, পাই না, টানা 10 মিনিট ফোন দিতেই থাকি। তো এই যে
মা ঘেঁষা আমরা, তো তুই তো বিয়ে করিস না এখনো। আমি জটিল প্রশ্ন করতেছি কিন্তু এখন, ধর তুই যখন বিয়ে করবি, বাংলাদেশে যেটা আমরা দেখতে পাই আর কি, যে ভীষণ মাখামাখি সন্তানদের সঙ্গে বাবা মায়ের দূরত্ব তৈরি হয়ে যায় তাদের বিয়ের পরে। সেটার জন্য মানসিক প্রস্তুতি কেমন, বা সেটা নিয়ে মানে নাহিদ হাসানের ভাবনা কি, এটা আমি জানি এবং যারা দেখবে তারা জানুক, এটা আমি 34+, মানে সরি 33-34 চলতেছে। আমার একটা ভয়ের জায়গা থেকেই এখন পর্যন্ত বিয়েটা না করা। মানে মা যদি মাকে, হ্যাঁ, মায়ের সাথে দূরত্ব কমে যায় এই কারণে। হ্যাঁ। আমার তো বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল 2019-এ, পরবর্তীতে হয়নি। আপনি জানেন জায়গাটা থেকে আমাদের পৃথক হওয়ার কাহিনী তো জানেনি। সো ওই জায়গা থেকে পরে মনে হয়েছে যে একজন কেউ আসুক, এসে মা বাবা ভাই অলিক মানুষ তো এই দুজন। যাদের আছে তারা বোঝে, যাদের আমি তো আমার আব্বাকে নিয়ে যখন কথা, মানে আমরা তো আব্বাকে নিয়ে কথা বলবো, হ্যাঁ, হ্যাঁ। যখন বলবো তখন অন্য ব্যাপারগুলো আসবে। তো সো মায়ের সাথে সম্প্রীতি সেই মানুষটার থাকুক, গড়ে উঠুক, যে মানুষ আসবে। চাই যে নিশ্চয়ই এই অনুষ্ঠানটা সেই মানুষও দেখবে যে মানুষ নাহিদ হাসানের ঘরে আসতে চাচ্ছে বা আসবে। মানে বিষয়টা হচ্ছে কি, ধরেন আমার বউ আসলো আমার জীবনে, আমার মাকে আমার একটু আঁট চোখে দেখতে হইলো। আবার যখন মা চলে গেল তখন তো ওই আফসোসটা থাকে না। মানুষ চলে যাওয়ার পরে কিন্তু বাজে স্মৃতিগুলো থাকে না ভাই। হ্যাঁ, আপনি মনে করে দেখেন, হ্যাঁ। আপনার জীবনে অসংখ্য মানুষ আসছে চলে গেছে, হ্যাঁ। কিন্তু দিন শেষে ওই সুন্দর স্মৃতিগুলোই মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি মারে। আম্মাকে খারাপ বানানোর পরে ওই মেয়েটার সাথে বা ওই মহিলার সাথে বা ওই মানুষটার সাথে তো আমার সারা জীবন চলতে হবে। তো আমি এই যে দুজনকার এই যে একটা বাজে মেমোরিজ, এটা নিয়ে সারা জীবন কাটাতে চাই না আর কি। তো এই জন্য বললাম যে যিনি আসতেছেন, নাহিদ হাসানের ঘরে যিনি আসবেন বউ হয়ে, তিনি সেই প্রস্তুতিটা নিক যে নাহিদ হাসান ভয় পাচ্ছে বলে বিয়ে করছে না, যে মায়ের সাথে যদি দূরত্ব হয়, এই যে ভাবনাটা, এই ভাবনাটার প্রতি শ্রদ্ধা রেখে সে যেন তার মাকে মা হিসেবেই জেনেই তার জীবন শুরু করে। যাই হোক, আমরা মাকে নিয়ে কথা বললাম, আমরা একটু মূল জায়গায় কথা বলার চেষ্টা করছি এখন। এটা বলতে গেলে আমারও সমস্যা হয়। আমার বাবা কিন্তু বেঁচে আছে, কিন্তু বেঁচে থাকা বাবা একটু আড়াল হলে আমি ঠিক থাকতে পারি না। আজকে যখন আমি এখানে আসতেছি, আমি ফেসবুকে লিখেছি ওটা, যে আমি যখন আসতেছি আমি একটা পারফিউম দিচ্ছিলাম পাঞ্জাবিতে, তো আমার মনে পড়লো যে পরশুদিন আব্বা হাসপাতালে, আমি ডাক্তার দেখাতে গেছিলাম, আমি যখন বেরোচ্ছি বলছে যে একটু আমারও দে তো পারফিউম। তা আমি আব্বাকে পারফিউম দিতে গিয়ে আমি কেঁদে দিয়েছিলাম। ওইটা আজকে মনে করে আমার আরও কান্না পাচ্ছে, কারণ তো বাবা নাই এখানে, আমার সে গ্রামে চলে গেছে। তো এখন এইরকম একটা সিরিয়াস ইস্যুতে কথা বলতে গেলে আমাদের, তোকে তো আমি চিনি খুব ভালো করে, তো সে জায়গা থেকে তুইও আমার ভালো করে চিনিস বাবা কেন্দ্রিক হিসেবে, সে জায়গা থেকে আমাদের কথাবার্তায় ঝামেলা হইতে পারে। এটা আমরা দর্শকদেরকেও আগে থেকে একটু সরি বলে নিলাম যে আমাদের কথাবার্তা সুন্দর হবে না এখন, বা সাজানো হবে না, গোছানো হবে না, আমাদের কথাবার্তা এলোমেলো হতে পারে, এর জন্য আগেই আমরা দুঃখ প্রকাশ করছি। বাবা চলে গেছেন কতদিন হলো? 12ই সেপ্টেম্বর গেছে, খুব বেশি দিন হয়নি। নাহিদ হাসানের জনপ্রিয় গান আছে অনেক, তোমার পিছু ছাড়বো না, ভীষণ জনপ্রিয় গান। আমার কবিতার একটা ভাবনা থেকে তোর যে গানটা শুকনো গোলাপ, সেটাও অসাধারণ গান। এত গানের ভিড়েও, বা নাহিদ হাসান যখন আসিফ ভাইয়ের এখনো মাঝে মাঝে অসাধারণ করে গায়, বা সুমনের অনেক গান গায়, অঞ্জনের অনেক গান গায়, সব কিছু ছাপিয়ে যায় নাহিদ হাসানের বাবার সাইকেল কিংবা বাবার ছেঁড়া জামা। তো মানে এই যে বাবাকে নিয়ে আয়োজন করে তো এই গানগুলো হয়নি না। আমি দেখেছি যে প্রথাগত ওই মুখ, অন্তরা, বৃষ্টি, এইসব দিয়ে এই গানগুলো না, অদ্ভুত একটা গল্প গানের ভেতরে ঢুকে গেছে। বাবাকে নিয়ে গানের ভাবনাটা কবে, কিভাবে, বা বাবাকে কি কখনো বাবাকে নিয়ে গান শোনানো হয়েছে? বাবার সাইকেলটা শোনানো হয়েছে, এবং অনেক সময় বলছিল যে আমি মারা গেলে এই গানটা গাইতে গাইতে কান্না করিস। বাবা বলছে যে এই আমি মারা গেলে এই গান গান গাইতে গাইতে কান্না করিস।
এসব যেন লিখিস। তো বাবা মারা যাওয়ার পরে তো সম্ভবত এই গান রিলিজ হয়েছে, বাবা মারা যাওয়ার পরে আগে হয়নি। হ্যাঁ, আগে হয়নি। জি তারপরেও একটা গান কর্পোরেট জীবন যে গানটা আর কি, জি। সেখানে তো বাবাকে নিয়েই গান মূলত ওটা, বাবাকে নিয়ে, জি ওটা ওটা বাবা মা দুজনেই মানে কিন্তু পরিবার কেন্দ্রিক। জি, শিরোনামটা বাবার ছেঁড়া জামায় শেষের ওই লাইনটা আপনি দিলেন রিক্সায় আমরা যেতে যেতে। এই যে বাবাকে নিয়ে গানের ভাবনাটা মানে কেন কাজ করলো আর কি, কি কারণে মনে হলো? আমি ভাই আমার বাবার জীবনে সবচাইতে উনার পারিবারিক দুর্দান্ত অনবদ্য সময় হচ্ছে করোনার সময়। এটা অনেকে অনেকভাবে দেখতে পারে, বাট অসুবিধা নেই, ভাবুক। কেন? আমরা 3 ছেলে, ওনার 2 বৌমা, সবাই একসাথে 1 বছর ওনার বাড়িতে, যাকে কখনোই একসাথে উনি পায় না ঈদের সময় 2-3 দিন ছাড়া। আমি ক্লাস 3 থেকে বাইরে, মেজো ভাইয়া ওই ক্লাস 8-9 থেকে বাইরে, বড় ভাইয়াও তো ওইরকমই বাড়িতেই ছিল। একসাথে যে পারিবারিক যে আমি আমার পরিবারটাকে ওইভাবে কখনো দেখিনি করোনার ওই 1 বছরে 1.5 বছরে যেটা দেখছি। সো আব্বা ওই সময় খুব খুশি ছিলেন। আমার সাথে আমার বড় ভাইয়ের ঝগড়া হচ্ছে, আব্বা হাসতেছে। এটা তো আমি দেখতে চাইছি। করুক, ঝগড়া করুক, ঠিক হয়ে যাবে। এরকম করে উনি ভাবতো বিষয়গুলো। বাবাকে নিয়ে, বাবার পার্সোনালিটি নিয়ে আমি বাংলা গান অনেক হইছে। প্রিন্স মাহমুদের বিখ্যাত গান আছে, আরও অনেক গান আছে বাবাকে নিয়ে। তো আমার চিন্তা হইল যে এই মানুষটা আমার পৃথিবীতে তো আসলে আকাশই তো উনি, যেটা আসলে আমরা বুঝি না যে কিভাবে উনি আমাদের আষ্টে পৃষ্ঠে উপরে কিভাবে আমাদেরকে ছায়া দিচ্ছে বা কি দিচ্ছে। এটা কি বলা যায় বাবারা কতভাবে একটা ছেলের উপরে মানে কিভাবে থাকে? তো চিন্তা করলাম যে বাবাকে নিয়ে একটা গান লিখতে হবে জীবনে, আর কিছু না হোক, এরকম একটা চিন্তা ভাবনা, ছোট ভাবনা। পরে আমি 1 মাস আমি মানে থাকে না ট্রাই করতে থাকা যে কিছু একটা আসুক। বাবাকে নিয়ে আর হয় না গান লেখা। যাই লিখি তাই মনে হয় যেটা তো হইল না, কম হয়ে গেল। উনি তার চাইতে ভালো শব্দ ডিজার্ভ করে। কথা বেসিক্যালি আমি চুরি করেই ভাই, মানে আমি যে আমার দুর্বলতাটা আমি বলতেছি এখন যে আমি আমার বাবার পার্সোনালিটিকে নিয়ে গান লিখতে না পারার কারণেই তার একটা অনুষঙ্গকে ধরে আমার পারিবারিকভাবে একটা গান বানাইছি, যে গানটার নাম বাবার সাইকেল। বাবা সাইকেল চালাইতো এবং বাবার সাইকেলটা আমাদের যে গরুর যে 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 ঘরে থাকে ওইটার একটা পিলারে হেলান দেওয়া ছিল। বৃষ্টি হচ্ছিল, আর আমি তাকাইছিলাম সাইকেলটার দিকে 40 মিনিটের মতো, যে আমি আসলে কি দিয়ে শুরু করব। মানে সাইকেলের উপমাটা আমি কি দিব আমার বাবার সাথে। তো আব্বা যখন মাঠে যাইতো তখন দেখতাম যে সামনে একটা কাস্তে সাইকেল নিয়ে, পেছনে একটা বস্তা, তারপরে হচ্ছে ছেঁড়া ছেঁড়া পাঞ্জাবি একটা। ইচ্ছা করে যাইতো, ভালো পাঞ্জাবি নাই ব্যাপারটা এমন না, ডেফিনেটলি আছে। মানে কাজে তো যাচ্ছে, দিন শেষে তো মাটি লাগবে বা ময়লা হবে। সো আমি এটা দেখলাম, রিকল করলাম। সো ওই জায়গা থেকে গানটা বেসিক্যালি শুরু হইলো। তো এখন বাবা নাই, ওই গানটা গাইতে গেলে সমস্যা হয় না? আমার প্রত্যেকবারই গাইতে সমস্যা হইতো। আমি শুটিংয়েও কাঁদছি গানের, এবং মাসুদ ভাই ওয়াজ দেয়ার, উনি আমাকে টিস্যু দিছে। বিকজ যখন আমি শুটিং করতেছি গানটা ভিজুয়ালে, আমার অনেকবার গাইতে হচ্ছে। মানে বাবার সাইকেল আল মাসুদের বানানো। হ্যাঁ, ওনার তো হ্যাঁ, টোটাল প্রজেক্টটাই তো project। ওনার ডিরেকশনে ছিল। এখন বাবা যে এই যে এখন তো বাবা নেই, হ্যাঁ, মানে আমাদের জীবনে বেদনার জায়গা হচ্ছে আমাদের যখন বাবা কারো মারা যায় লিখতে হয় পিতামৃত বা মরহুম। এটা কখনো লেখা হয়েছে বাবা মারা যাওয়ার পর যে বাবা নেই, এই বাবা যে নেই এটা কোথাও লিখতে হয়েছে বা কখনো? কাগজে হ্যাঁ, 2 বার লিখতে হয়েছে। নতুন অফিসে জয়েন করার পর। প্রথমবার লেখার সময় জি ভাই, ওই কাঁপুনিটা হাতের মধ্যে আসে, মাথার মধ্যে একটা, এটা তো প্রতি মুহূর্তেই মনে হয় নাই উনি, মানে আমার
সাথে সম্পর্কিত মানুষ তো দুইটাই পৃথিবীতে। ডেফিনেটলি ভাইরা অনেক আপন, কিন্তু একদম যার সরি একদম মানে নারীর একদম রক্তের সম্পর্ক যদি বলি, মা আর নারীর ছেড়ে আমি তো আসছি, সো ওইটার সাথে বাবা সম্পর্কিত, ওই জায়গাটা তো দুইটা মানুষই। প্রত্যেক দিন মনে হয় আমার যে পৃথিবীতে আমার একটা মানুষ ছিল, উনি নাই আর। প্রত্যেক দিন, প্রত্যেক দিন একদম নিয়ম করে। গান গাওয়ার অবস্থায় আছিস এখন? আমার বাবার সাইকেলটা একটু শুনি। শুনি শেষের দিকে, শেষের দিকে গাই। আপনার আঙ্কেলকে আপনি পারফিউম দিলেন না, আমার ঈদে এরকম প্রত্যেক ঘটনা। মানে আমি আব্বাকে পাঞ্জাবি পরে দিতাম এবং আমি আব্বার জন্য একটা আলাদা পারফিউম নিয়ে যেতাম, বাহাতর। ওটার সাথে কানেক্ট করলাম। আমার ছবিও আছে, আমি বোতাম লাগাই দিচ্ছি আব্বাকে। আব্বার বোতামটা লাগানো নাই, নামাজে, ঈদের নামাজে যাচ্ছি, তাড়াহুড়া করে পাঞ্জাবি পরতেছে, সো আমি পাঞ্জাবির বোতাম লাগাই দিচ্ছি, ওনাকে আতর লাগাই দিচ্ছি। এটা প্রত্যেক ঈদেরকার ঘটনা ছিল। বাবার সাথে আর কি কি মানে বেশি আক্রান্ত করে? আক্রান্ত করে বা আব্বা যেদিন স্ট্রোক করলেন, তার আগে আমার দুইটা শো ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। আমার প্রথম শো, আমার একটু স্পেশালি লাগে ঢাকা ইউনিভার্সিটিতে শো থাকলে, প্রথমবার যখন পারফর্ম করি। আর আমার ভার্সিটিতে একটা শো ছিল। So, আব্বা আমাকে তার আগের রাতে সন্ধ্যাবেলায় কল করলো যে তুই একটু বাড়িতে আয়, তোকে আমার খুব দেখতে ইচ্ছা করতেছে, একটু আয়। আমাদের গ্রামের ভাষায় বললো। আমি বললাম আব্বা, দুইটা এই যে মানে বুধবারে একটা শো, বৃহস্পতিবার একটা শো, আমি শুক্রবারে বা শনিবারে চলে যাব বাড়িতে। আক্রান্ত করে এই জায়গাটাতে যখন আমি বাবাকে দেখলাম, বাবার কথা বলতে পারে না। বাবার সাথে আমি 12 দিন হাসপাতালে ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে কোনোভাবেই আর কথা বলা হবে না আমার সাথে শেষ পর্যন্ত। এটা খুব আক্রান্ত করে আর কি, যে আই উইশ একটু কথা বলা যেত। কত কথা বাকি ছিল। আমি এখন চাকরি করি, অভাব নাই, মানে তোমার পিছু ছাড়বো না ভাই। যখন 20 মিলিয়ন ক্রস করতেছে, আমি তখন সিদ্ধান্ত নিলাম করোনার পরে যে আমি গানটা করতে চাই, চাকরি বাকরি না। কেন তখন একটা আল্লাদি পোনা তৈরি হয়েছিল যে টাকা নাই, আব্বাকে কল দিলে আব্বা পাঠায় দেয় চুরি করে, ভাইয়াদেরকে না বলে। আমি জানি না কেন তখন পর্যন্ত ওই তেলটা ছিল ভেতরে। যখন ওই জায়গাটা চলে গেল, এখন আব্বাকে বলতে ইচ্ছা করে যে আব্বা, আমি তো এখন টাকা পয়সা কামাচ্ছি, চাকরি বাকরি করছি, আপনি একটা ভালো পাঞ্জাবি কিনে দেই। এরকম আছে ভাই অনেক কিছু। আমার আমার আব্বাকে নিয়ে একটা এরকম লেখা ছিল, একটা জুতা, আমি জুতা নিয়ে গেছিলাম, ওই জুতাটা উনি 2.5 থেকে 3 বছর পরছিল। ওনার কিন্তু অন্যান্য ছেলেদেরও দেওয়া জুতা ছিল। আমি জানি না ওনার সাথে আমার মানে উনি আমাকে আলাদাভাবে ফিল করতে হয়তো। এই যে ধরেন যে জুতাটা ছিঁড়ে গেছে, তারপরে উনি ওটা সেলাই করে পড়ছে, তারপরে কালার করছে, কালার করে আমাকে বলে দেখ তো জুতাটা নতুন করে নিয়ে আসলাম, জুতাটা আরাম আছে। এরকম কিছু ব্যাপার আছে। আব্বার সাথে ধরেন যে সাইকেলের পিছনে ছোটবেলায় ওই ক্যারিয়ারে বসে যাইতাম না, তো ধরেন আমাদের বাড়ির থেকে বাজারে যাইতে সময় লাগতো 0.5 ঘন্টা 40 মিনিট। উনি আমার থাবড় দিত, এই ঘুমাইস না আরেকটু। উনি আমার একটা হোটেলে ঢুকাই দিয়ে বলতো তোর যা ইচ্ছা তুই খা, বলে দিত। উনি বাজার করতো ওনার মতো করে, ওনার কাজকর্ম শেষ করতো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা। ওই দোকানটাতে আমি 12 টাকার বেশি খাইতে পারিনি ভাই। এগুলা ভাবায় কি কি খাইতাম না, সবই তো খাইতাম, পেট পুরে খাইতাম। বেসিক্যালি যাইতামই তো বাজার ওই জন্য। এগুলা ভাবায়। এখন ওই দোকানটা আছে, ওই সেম ধরেন যে যিনি ওই জিনিসগুলো তৈরি করে উনিও আছে, তো আমাকে যে মানুষটা নিয়ে যেত ওই মানুষটা নাই। এই আর কি।
বাবার জন্য দোয়া করলে আল্লাহ ফেরত দেন না। আমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছি, কোরআন হাদিস পড়েছি, দেখেছি যে এই দোয়াগুলো পড়ো, আল্লাহ নিজে বিব্রত হন। আল্লাহ নিজে বিব্রত হন, আমার বান্দা তার বাবা মায়ের জন্য দোয়া করতেছে। সে দোয়াটা মনের মধ্যে সবসময় থাকবে। আমরা আর কথা না বাড়াই, আমরা একটু গান শুনবো। তো ঠিক আছে, নাই, থ্যাংক ইউ। আমরা আসলে সবসময় মন খারাপে থাকবো, এটা তো বাবা মা চান নাই, হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। তাই না? আমাদের হাসির জন্য বাবা মারা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে। আমাদের হাসি খুশি থাকতে হবে, তাদের স্মৃতি আমরা মনে করব। তবে কান্না মানুষকে পবিত্র করে। আয়োজন করে হাসাও যায় না, আয়োজন করে কাঁদাও যায় না। তো যে কান্নাটা আমাদের নির্ভেজাল, এই কান্নার কাছে আমরা ঋণী, যে কিছুটা হলে তো আমাদেরকে একটু মানুষ হিসেবে রাখে। এই নাগরিক জীবনে কান্না করা জরুরি মাঝে মাঝে ভাই। হ্যাঁ, মানে চোখ দুইটা সচল আছে কিনা এটা জানার জন্য হ্যাঁ। দরকার। ওই যে বলতেছিলাম, আমার একটা গান আছে, গানটার নাম হচ্ছে কান্নাঘর। এটা টপিকটা হচ্ছে এমন, এই নাগরিক ঢাকা শহর বা আরও মানে যার আধুনিক যেসব শহর, এই শহরগুলোতে যদি আপনি কান্নাঘর নামে ওইরকম অন্ধকার রুম তৈরি করে দেন, মানুষজন টাকা টিকিট কেটে কান্না করতে যাবে। কি দারুণ আইডিয়া, একটা গান আছে এরকম। দারুণ আইডিয়া। দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন বাবা মায়ের সংস্পর্শে। আমরা সন্তানেরা তাদের প্রতিনিধি মাত্র। এই সমস্ত কথা, এই কথাগুলোর চর্চা বাড়া উচিত। এই কথাগুলোর চর্চা বাড়ুক। আপনি এখনই এই মুহূর্তে আপনার বাবা মা বেঁচে থাকলে, ঘরের মধ্যে থাকলে তাদের সামনে যান। আপনি তাদের কাছ থেকে যদি দূরে থাকেন, তাদেরকে একটা ফোন করেন। অভিমান থাকলে সেটা দূর করে ফেলেন। আর যদি তারা পৃথিবীতে না থাকে, তাহলে ওনাদের জন্য বেশি বেশি সদগা করেন, দান করেন, মানুষের উপকার করেন, এবং গোপনে হাত তুলে বা না তুলে প্রার্থনা করেন, মোনাজাত করেন। আল্লাহ ফিরিয়ে দেবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।